রাজনীতির আকাশে দুর্যোগের যে ঘন ঘটা আপনি দেখছেন, মানে এই বিষয়গুলোকে সব মিলিয়ে বলতে গেলে প্রথমেই আমার বলতে হবে যে রাজনীতির যে আকাশে দুর্যোগের ঘন ঘটা, এটা এমন তো না আমরা অতীতে দেখি নাই। আমরা 52-53 বছরের এই বাংলাদেশে প্রত্যেকবারেই আপনি শেখ মুজিব সরকার আসার পর থেকে একদলীয় শাসন ব্যবস্থা, 75-এর তার পুরো সপরিবারে তাকে হত্যা করা, এইভাবে এক এক করে যত অধ্যায় আসেন, কোন অধ্যায় কি আপনি ওই সময়ের জন্য অনেক চরম একটি অধ্যায় না, চরম বিপর্যস্ত সময় না? এবং এই বিপর্যস্ত সময়গুলো আমরা পার করে আসছি, মানে আমাদের ইমিউন সিস্টেমটা অনেক ভালো আমাদের এই জাতিগত ভাবে, এবং এট দ্য সেম টাইম আমরা খুব অ্যাডজাস্টেবল, অ্যাডাপ্ট করতে পারি, এবং আমাদের ধৈর্য সহ্য আমাদের সবকিছু ভালো বাংলাদেশি মানুষের। কারণ এত ঘটনা ঘটে এবং সবগুলোই কিন্তু আমরা সহ্য করি, চিন্তা করি, আলোচনা করি। আজকে হয়তো আমরা আলোচনা করার সুযোগ পাচ্ছি, কথা বলি, একসময় তো সে আলোচনা করার সুযোগই ছিল না। মানুষ তো সব আহ, মানে ধোঁয়াশাই ছিল, জানতোই না কি হবে, কি হতে যাচ্ছে আগামীকাল সকালে। বাট এখন তো সবাই অ্যাটলিস্ট জানতে পারছে যে আজকে কি হয়েছে সারাদিন এবং কি হতে যাচ্ছে। এতে লাভ কি? এতে লাভ হচ্ছে যে আমরা সবাই আগে থেকে প্রস্তুতি নিতে পারি কি হবে। আবার পক্ষান্তরে আমরা এগুলোকে অনেক বেশি মাত্রায় ভয়ও তৈরি হতে পারে যে আমরা আয় হায় কি হবে, কি হতে যাচ্ছে। প্রথমেই আমি নিন্দা জানাই যে এই ধরনের একটি ন্যাক্কারজনক আহ, একটা রাজনীতিবিদ, যেহেতু নুরু ইতিমধ্যেই একজন রাজনীতিবিদ হিসেবেই নিজেকে তৈরি করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, একসময় নুরুকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, তার বিরুদ্ধে তাকে বিকাশ নুরু বলেছে, তাকে বিভিন্ন সংস্থার সাথে যুক্ত, বিভিন্ন এজেন্টের সাথে যুক্ত, এবং তার সব মিলিয়ে তাকে যেই ভিপিদের যে স্ট্যান্ডার্ড ছিল সেটাকে, কিন্তু বারবার তার উপরে আঘাতটা সে কিন্তু নিজেকে তৈরি করতে পেরেছে। সে যদি এই আঘাতগুলো সহ্য না করতো, সে যদি এভাবে মাঠে দিনের পর দিন না থাকতো, হয়তো নুরুর মতন হাজারো নুরু তৈরি হয়েছে, হারিয়েও গেছে, কিন্তু সে হারায় নাই, এখন সে মাঠে আছে কারণ সে ধরে রেখেছে। তা না হলে তার ধরে রাখার সুযোগটা কম ছিল। তার আবেদনটা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে নুরু পাগলা বলে, আমরাও অনেক ওষুধ বিক্রেতার মতো মনে হচ্ছিল, কিন্তু আলটিমেটলি নুরুকে পলিটিক্যালি এন্ডোর্স করতে হবে। এই জন্য নুরুর শেষ দিন পর্যন্ত নুরুর যে ত্যাগ, যে কষ্ট রাজনীতির মাঠে, এবং নুরুকে অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এই বিপ্লবী, এই 24-এর গণ আন্দোলনে, বিদ্রোহ বিপ্লব যেটাই বলি, সেখানেও তার ভূমিকা ছিল এবং আচ্ছা, কোটা আরেকটা বিরোধী বিষয়, আন্দোলন। আপনি যেটা বললেন যে বিকাশ নুরু, এনসিপি যখন ফান্ড কালেক্ট করে, একটা রাজনৈতিক দল তো চলবে জনগণের টাকাতেই বা ফান্ডিং রেইজ করে, ওটাকে বলা হচ্ছে ক্রাউড ফান্ডিং। এনসিপি টাকা তুললে এটা ক্রাউড ফান্ডিং। এবং তারা বলেছে যে বিভিন্ন ব্যবসায়ী তাদেরকে টাকা পয়সা দেয়, কিন্তু তাদের নিরাপত্তার স্বার্থে নাকি তারা সেটা প্রকাশ করতে পারছে না। এটা কিন্তু নাহিদ ইসলাম নিজেই বলেছেন। আমার কথা হচ্ছে যে এনসিপি যদি টাকা নেয়, ওটা কোনো সমস্যা না, ওটা ক্রাউড ফান্ডিং। আর নূর জামাতও যখন তো তার নেয়। দল চালাতে, হ্যাঁ জামায়াতও নেয়। আর নূর যখন একটা তরুণদের দল চালাচ্ছে, তারা তো একটা খরচ আছে অনুষ্ঠান করতে অবশ্যই। কর্মটি। তো সে যখন টাকা নেয় বিকাশের মাধ্যমে, ওটার কারণে সে বিকাশ নূর হয়ে যায়। তো এটা কি আমাদের একটা দ্বৈত চরিত্র না, যে নূর দল চালাতে ফান্ড কালেক্ট করবে, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিক বিষয়টাকে নিয়ে তাকে বদনাম দেওয়া হচ্ছে, বলা হচ্ছে বিকাশ নুরু। ও তো বিকাশেই টাকা কালেক্ট করবে, এটাই তো স্বাভাবিক, কারণ তার দল চালাতে তো টাকা লাগবে। আর এনসিপি টাকা কালেক্ট করলে ওটা হয়ে যাচ্ছে ক্রাউড ফান্ডিং। তো এই যে বৈষম্যমূলক একটা যে আচরণ আমরা দেখতে পাই মানুষের মাঝে, এইটা কেন? এটা হচ্ছে এই মানুষের ব্যাপারে যে পারসেপশন ডেভেলপ করার জন্য কিছু ন্যারেটিভ, কিছু ট্যাগ লাগিয়ে দেওয়া, মানে মানুষকে ট্যাগ লাগিয়ে, মানুষকে এটাই বলতে চাচ্ছিলাম যে নুরুর ব্যাপারে যে অনেকেই যে বিভিন্ন ট্যাগ লাগিয়েছে দীর্ঘদিন, যে আমরাও তখন বিভ্রান্ত ছিলাম যে আসলেই কি সে এই ধরনের চাঁদাবাজি করে কিনা। যখন তার রেজা কিবরিয়ার সাথে তার সংঘাতটা ছিল, অনেক বিষয় তখন অনেকে উত্থাপন করেছে। তারপরে ইসরায়েলি মোসাদের সাথে তার বৈঠক নিয়ে আলোচনা করেছে। তারপরে সর্বশেষ তাকে নিয়ে পিয়ার পদ্ধতি, এবং এই সে কিন্তু শেষের কিছু দিনও কিন্তু তার মধ্যে অনেক আলোচনা সমালোচনা জন্ম নিচ্ছিল যে সে কোন দিককার কথা বলে, সে যে কোন বিষয়ে যাচ্ছে, নির্বাচন চাচ্ছে কি চাচ্ছে না, বা নির্বাচনের ব্যাপারে তার ভূমিকা, সব বিষয় নিয়ে কিন্তু, মানে সর্বশেষ আপডেটটা হচ্ছে নুরু একজন নির্যাতিত, নিপীড়িত একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে বাংলাদেশের মানুষের মনে স্থান নিতে পেরেছে। তার বিরুদ্ধে এত ট্যাগ লাগানোর পরেও, তার বিরুদ্ধে এত কিছু করানোর পরেও,
তার ব্যাপারে মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব তৈরি করার চেষ্টা করেছে অনেক ইউটিউবারকে আমি দেখেছি। তার মানে তার মাঝে যে আপনি একটা দিচ্ছেন যে জরিপটা কি একটু দেখাবেন? আবার জরিপটা আমি একটু দেখতে চাই, নুরুর ব্যাপারে জরিপটা। নুরুল হক নুরুর উপরে হামলাকারীরা কেউই রেহাই পাবে না বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আপনি কি মনে করেন এই ঘটনার সঠিক বিচার হবে? হ্যাঁ ভোট দিয়েছে 28%, না ভোট, তার মানে সঠিক বিচার হবে না বলে মানুষ বিশ্বাস করে 66% মানুষ। এই যে জরিপ, মানে আমিও এই জরিপের সাথে একমত। কারণ কি, সঠিক বিচার যদি হয় হতে পারতো এই 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে, কিন্তু সঠিক বিচার আমরা দেখবো কিনা। আমাদের এখানেও কিন্তু অনেক আলোচনা আসছে যে ঠিক আছে এটি না, আপনি তাদের সঠিক বিচার কিভাবে দেখবেন? আপনি খেয়াল করে দেখুন নয়ন বাঙালি, নূর যেদিন আক্রান্ত হওয়ার 3 ঘন্টা আগে আপনি দেখেছেন সে কি বক্তব্য রেখেছে, কাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছে। আর যাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছে তারা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী, এতটাই শক্তিশালী যে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যিনি উপদেষ্টার দায়িত্বে রয়েছেন সেই ব্যক্তি, তাদের অত্যন্ত ঘনিষ্ঠ। আপনি নিশ্চয়ই জানেন তার নাম। তো ওই ব্যক্তি যিনি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার যিনি উপদেষ্টা, অর্থাৎ এই খোদাবক্স চৌধুরী, এই খোদাবক্স চৌধুরী তিনি এটার জন্য সরাসরি দায়ী বলেই কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে কনফার্ম রয়েছি। আপনি জিয়া হাসানেরও হয়তো একটা ফেসবুক পোস্ট দেখেছেন এই বিষয়ে, তিনিও কিন্তু উল্লেখ করেছেন যে এই ঘটনার সাথে এই খোদাবক্স চৌধুরী তিনি জড়িত, পাশাপাশি পুলিশের আইজিপি তিনিও জড়িত। তো এখন আপনি জানেন যে এই দুই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু কখনোই এই যারা এই নূরকে কালিমালিপ্ত করছে, সেই তথাকথিত অত্যন্ত প্রভাবশালী ইউটিউবার যারা রয়েছেন, চক্র বিদেশ থেকে যারা পরিচালিত করেন তাদের ইউটিউব, তারা কিন্তু নূরকে নানাভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করার কথা বলছিলেন, থ্রেট দিচ্ছিলেন ফেসবুক পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। এবং তাদের সাথে যে খোদাবক্স চৌধুরী এবং তাদের সাথে যে আইজিপির একটা ভালো সম্পর্ক আছে এটা আমরা জানি। তারা দেখবেন পুলিশের অনেকের বিরুদ্ধে নিউজ করতে পারবে, তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেকের বিরুদ্ধে নিউজ করতে পারবে, তারা কিন্তু কখনো খোদাবক্সের বিরুদ্ধে নিউজ করে না, কখনো করবেও না। তারা কিন্তু আইজিপির বিরুদ্ধে কখনো নিউজ করে না বা করবেও না, কারণ তাদের সাথে সুসম্পর্ক রেখেই কিন্তু তারা এই পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে তাদের কন্ট্রোলটা বা আধিপত্যতা নিয়েছে। এবং তারা কিন্তু বলেছিল যে নূর, তোমার সামনে বিপদ আসছে, বাস রেডি আছে তোমার জন্য। এবং আমরা দেখলাম যে এই বক্তব্য দেওয়ার পরে কিন্তু নূরকে 3 ঘন্টার মধ্যে এভাবে পেটানো হলো। এবং আমরা জানি যে সেই যৌথ বাহিনী কিন্তু আন্ডার দ্য কমান্ড অফ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছে কিন্তু এই খোদাবক্স চৌধুরী। এখন এই যে খোদাবক্স চৌধুরী এবং পাশাপাশি আইজিপি, তারা কিন্তু কোনোভাবে এটার দায় এড়াতে পারেন না, কারণ তাদের নির্দেশেই তো যৌথ বাহিনী অ্যাকশনে যায় এবং যৌথ বাহিনীর হাতেই কিন্তু নূর আক্রান্ত হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দেশের বাইরে থেকে যদি কোনো ইউটিউবার ফেসবুকে হুমকি দিল একটা রাজনৈতিক দলের নেতাকে, এবং পরবর্তী সময়ে ওই ইউটিউবারকে উদ্দেশ্য করে তিনি যখন একটা বক্তব্য রাখলেন বা একটা বক্তৃতা রাখলেন, তার 3 ঘন্টার মধ্যেই তিনি রাজপথে রক্তাক্ত হলেন, এগুলো কিসের আলামত? আমরা কি বুঝি না? একটা গ্রুপ কি আসলে নিজেদেরকে একটু ক্ষমতাবান এবং জনপ্রিয় হিসেবে তৈরি করার চেষ্টা করে সব সময়, যে এটা আপনি ইউটিউবার বলেন, কিছু কিছু পলিটিশিয়ান তারা চেষ্টা করে যে আমরা খুবই ক্ষমতাবান, কারণ আমাদের কথা হচ্ছে, কাজ হচ্ছে, এটা দেখানোর চেষ্টা করে। এবং অধিকাংশই যারা আন্ডার ওয়ার্ল্ডের পলিটিক্স করে, ধরেন সন্ত্রাসী করে, তারা কিন্তু তাদের ক্ষমতা দেখানোর জন্য কিছু কিছু নিরীহ মানুষকে আঘাত করে, বলে দেখো আমি এটা করতে পেরেছি। এবং বিশ্ব পরিমণ্ডলেও যারা যারা বড় বড় সন্ত্রাসী দল হিসেবে নিজেদেরকে আবির্ভূত করেছে আন্তর্জাতিকভাবে, তারা দেখবেন একদম প্রকাশ্যে একটা লোককে ছুরি দিয়ে ধরেছে, মারছে। মানে এই ধরনের বিষয়গুলো, এক ধরনের কালচার, যদি আমাদের ইউটিউবাররা যদি এ ধরনের শিখতে চায় বা বলতে চায় যে হ্যাঁ আমরা 32 ভাঙিয়েছি, দেখো আমাদের এক ইশারায় হয়েছে, আমরা অমুককে মারতে পারি, অমুককে এটা করতে পারি, তাহলে বুঝতে হবে এই যে মবের যে সংস্কৃতিটা, এই মবের সংস্কৃতিটা তারা বাংলাদেশে স্টাবলিশ করতে চায় চিরস্থায়ী ভাবে। এবং এই মবের সংস্কৃতি স্টাবলিশ করলে তারা কিন্তু রেহাই পাবে না, কারণ তারাও প্রকাশ্যে আসতে ভয় পাবে, কারণ সে মব তৈরি করেছে এবং মবের শিকার তাকেই হতে হবে। টিট ফর ট্যাট, ইটটি মারলে পাটকেলটি যেমন খেতে হবে, এ ধরনের বিষয় নিশ্চিত। এবং আরেকটি বিষয় দেখেন, আপনি বলেছেন যে এই সরকারকে দায়, সরকারের তো দুইজন উপদেষ্টা অলরেডি, একজন আসিফ নজরুল নিজেই তার ফেসবুকে লিখেছে, নিন্দা জানিয়েছে তার মানে এই ব্যাপারে, এবং আসিফ মাহমুদ স্পষ্ট বলেছে যে সরকারকেই তার দায় নিতে হবে। এটি যদিও ধোঁয়াশে, এটা অনেকে ভাবতে পারে বাবা তুমিই সরকার, আবার তুমিই বলছো দায় নিতে হবে, কোথায়? এটা কি মানে ওই যে সর্প সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে? ওটা হয়ে ছাড়ে, হ্যাঁ। এটা আপনি আরেকটা গত আপনি একটা টক শোতে বলছিলেন, আপনি দেখলাম এই কথাটাই বলছিলেন যে সর্প হয়ে তারা ধ্বংসন করছে ঠিকই, এবং তারা এট দ্য সেম টাইম যে ধরনের জিনিস মানুষের কাছে ফিরিস্তি আনতে চাচ্ছে, যে মানুষকে
মানুষের কাছে একটা ভালো মানুষ সাজার যে প্রক্রিয়া, এটি কিন্তু ঠিক না, এটা একটা হিপোক্রেসি অ্যাটিটিউড। এটা ঠিক আছে আপনি অ্যাকশন নেন, অ্যাকশন ওরিয়েন্টেড স্টেটমেন্ট কোথায়? অ্যাকশন ওরিয়েন্টেড কোন স্টেটমেন্ট নাই যে আমরা এই অ্যাকশনটি গত 12 ঘন্টায় নিয়েছি। হ্যাঁ, এটি এখন অনেক ধরনের কথা আছে। আপনি বলেছেন যে যৌথ বাহিনী কার অধীনে, আবার যদি যৌথ বাহিনী না হয়, আমরা আরেক জায়গায় শুনেছি যে এটি যারা করেছে যে স্বয়ং সেনাবাহিনী উপরেই, তার মানে তিনটি আঙ্গুল তিনটি জায়গায়, তিনটি ইস্যু দাঁড়িয়েছে এখানে। একটি হচ্ছে জাতীয় পার্টি একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখানে, 2 নম্বর হচ্ছে ভিপি নূর একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, নাম্বার 3 হচ্ছে এখানে সেনাবাহিনী। তার মানে সেনাবাহিনীর ব্যাপারে অনেকেই আঙ্গুল তুলেছে যে এটা সেনাবাহিনী পিটিয়েছে। এমনও বলেছে যে, এমনও শুনেছি আমরা, যেহেতু 9 ডিভিশন খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, সবার থেকে যেটা নিয়ন্ত্রণ হয়, সেই 9 ডিভিশনের মেজর জেনারেল, তার নাম মনে হয় আসাদ সাহেব, আসাদ সাহেবের অধীনেই কর্মরত যারা লেফটেন্যান্ট কর্নেল রাকিব এবং লেফটেন্যান্ট কর্নেল জামিল আফজাল, এই তাদের নেতৃত্বেই এই হামলাটি হয়েছে ধরেন। এখন তাদের নেতৃত্বে সেনাবাহিনীর যদি হামলা হয় এবং তারা যদি প্রি প্ল্যান পূর্ব পরিকল্পনা করে, তাহলে বুঝতে হবে যে সেই পূর্ব পরিকল্পনার অ্যাকশনটা কি ছিল। অ্যাকশনটা দেখা গেছে সেনাবাহিনীকে সবাইকে, যারা এই সেনাবাহিনীর সোলজার ছিল তারা সবাই কিন্তু পেটানো শুরু করেছে, একজন দুইজন না, যে ঠিক আছে এটা একটা ঘটনা ঘটেছে। আমরা তাহলে নেপথ্যে একটু ঘেটে দেখি আসলে কি। আসলে যে ভিপি নূরের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের কি অনেক বেশি মাত্রায় জনসমাবেশ বা অনেক বেশি মাত্রায় লোকজন? তা কিন্তু না, কিন্তু ওই দিন অনেক সমাগম করতে পেরেছে। এখন এই সমাগমগুলো কিভাবে করতে পেরেছে? আপনি যদি একটু, আমি এখন তাদের ব্যাপারে একটু ধরি, এটি কি অন্য কোন দলের ইন্ধন নিয়েছে বা সাহায্য নিয়েছে? তারা কি জামায়াত ইসলামের পিয়ার পদ্ধতির সাথে তারা যদি একমত, তারা কি জামায়াত ইসলামের লোকজনদের সহযোগিতা নিয়েছে? নিয়ে জামায়াত ইসলামের উদ্দেশ্যটা কি থাকতে পারে? জামায়াত ইসলাম চিন্তা করেছে সবসময় তো জাতীয় পার্টি সুবিধাবাদী ভূমিকা রাখে, এবং সুবিধাবাদী ভূমিকা রেখে তারা কিন্তু একটা গোল দিয়ে দেয় ক্ষমতায় যাওয়ার বা সেকেন্ড লিডিং পজিশনে চলে আসতে চায় জাতীয় পার্টি। কিভাবে আসে? তারা যেভাবেই হোক, তারা কারো পায়ে ধরে হোক, তারা ভারতের দালালি করে হোক, কিংবা তারা মুখোশধারী কিংবা ডামি আমি নির্বাচনের শরিক হয়ে একটা তথাকথিত বিরোধী দল সেজে তারা যদি করে। এবং তাই না, যে বিপ্লবের পরে তাদের লোকই সবচেয়ে বেশি ঢুকেছিল সেনাবাহিনীতে। যখন 5ই আগস্টে সরকার পালায়, তারা কিন্তু আপনারা জানেন 10 থেকে 12 জন চলে গিয়েছিল। কোন সাহসে তারা চলে গিয়েছিল সেই ক্যান্টনমেন্টে? গিয়ে 2 জন কি 3 জন ঢুকেছে, একজন জিএম কাদের ঢুকেছে, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ঢুকেছে, আরেকজন ছোট মাপের লিডার ঢুকেছে, বাইরে তারা আরো 7-8 জন ছিল। কিন্তু সেখানে যাওয়ার তো কোনো কথা না, তাদের তো সেই সাহসটা হওয়ার কথা ছিল না। সেই সাহসটা তারা কে দিল, কোত্থেকে পেল, বা কারা তাদেরকে এখনো হৃষ্টপুষ্ট করছে? কি সেনাবাহিনী, কি বাংলাদেশের জামায়াত বা অন্য কোন রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে খেলছে বা নেপথ্যে আনছে? নূর কি তাদের শিকার কিনা, বা নূর কি তাদের কোনো দাবার গুটি কিনা? এটা একটা আলোচনার বিষয় হতে পারে যে হ্যাঁ, আমরা এমন একটি সময়ে তাকে আমরা ঠেলে দিলাম সামনে। এবং এমনও হয়েছে যে জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে তারা দাঁড়িয়ে যখন মিছিল করেছে তখনও হামলা হয় নাই। হামলাটা হয়েছে, যদি তাদের অফিস দুটি খুবই কাছাকাছি, পাশাপাশি মুখোমুখি, এবং হামলা হয়েছে যখন সে তার অফিসের সামনে গিয়ে বক্তৃতা দিচ্ছিল। এবং এই যে এখন এই ধোঁয়াশে পরিবেশগুলোকে জানার জন্য আমাদের কি অপেক্ষা করার প্রয়োজন আছে? না, আমাদের অপেক্ষা করার প্রয়োজন নেই। কারণ আমরা যদি যত বেশি ষড়যন্ত্রের অপেক্ষা করব, ষড়যন্ত্র দিয়ে আমরা মোকাবেলা করার চেষ্টা করব, তাহলে আরেকটি ষড়যন্ত্র বাই প্রোডাক্ট হিসেবে বের হবে। তাহলে সেই আরেকটা ষড়যন্ত্র বাই প্রোডাক্ট হিসেবে বের না হয়ে আমরা সরাসরি বিচারের জায়গায় চলে যাওয়াটা খুবই খুবই স্পষ্ট হওয়া উচিত। কারণ নূরের সাথে কিন্তু দেখেন সেনাবাহিনীরও কোনো খারাপ সম্পর্ক নাই, বরঞ্চ সেনাবাহিনীর পক্ষেও সে কিন্তু কথা বলে যাচ্ছিল কয়েকদিন ধরেই, আগেই। এমনটি না যে সেনাবাহিনীর বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে। এই যারা যারা যে সকল অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল সেনাবাহিনীর বিরুদ্ধে বলে যাচ্ছে যে এই সেনাবাহিনীকে ভারতে পাঠিয়ে দিতে হবে, তাদের মতো করে আমি বলতে চাই যে তারা যে কথাগুলো বলছে তারা কি বুঝে বলছে? মানুষের আশ্রয়স্থল কিন্তু আমরা এখনো সেই, আমরা আমরা অতীতেও নিয়েছি, 75-এও নিয়েছি, আমরা এই সিপাহী বিপ্লবের সময়ও দেখেছি, এবার আমি আরেকটু স্পষ্ট করে আপনাকে একটু বলতে চাই। আপনি দেখেছেন যে দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলতে যাওয়া বা ঠেলতে দিতে চাওয়া সেই ল্যাংটা সোলেমান এবং ল্যাংটা সোলেমানের যেসব শাগরেদ রয়েছে, তারা কিন্তু ক্রমাগত, আপনি দেখেছেন গত একটি বছর ধরে
সেনা প্রধানের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে ডেলিভারেটলি তারা কিন্তু কন্টেন্ট বানাচ্ছে, একের পর এক ভিডিও বানাচ্ছে, তাকে গালমন্দ করছে। এমন একটা সময় এসেছিল যখন তারা বলেছিল যে ওয়াকার না হাসনাত, হাসনাত, হাসনাত। তারপর তারা বলেছিল বাইতুল মোকাররমের সামনে তোমরা জড়ো হও, আজকেই ফয়সালা হবে যে ওয়াকার থাকবে সেনাপ্রধান নাকি মানে অন্য সেনাপ্রধান হবে, সেনাবাহিনীকে একটা রিফর্ম করতে হবে, এরকম নানা ধরনের কিন্তু ভাওতাবাজি করেছিল তারা, এবং মানুষের মনে সেনাপ্রধানের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরির চেষ্টা করেছিল। যে সেনাপ্রধান কিন্তু চাইলে পারতেন 5ই আগস্টেই ক্ষমতা নিয়ে নিতে, তার যদি ক্ষমতার প্রতি কোনো মোহ থাকতো। কারণ সে সময় আপনি দেখেছেন যে রাজপথে কিন্তু দাবি উঠেছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তারপরে কিন্তু তিনি ক্ষমতা টেক ওভার করেননি। তো এখন তারপরে দেখা যাচ্ছে এই মানুষটিকে বলা হচ্ছে নানাভাবে যে তিনি শেখ হাসিনার বোন জামাই, তিনি হাসিনাকে ফিরিয়ে আনবেন, এই যে এই ধরনের মানে বাকওয়াস কথাবার্তা বলে এই মানুষটিকে নানাভাবে কিন্তু মেলাইন করে, আমি তো মনে করি এটা ভারতের পারপোজ সার্ভ করা হচ্ছে, যে আমার দেশের একটা মাত্র সুশৃঙ্খল বাহিনী যদি থাকে সেটা হচ্ছে সেনাবাহিনী। এখন এই বাহিনীটাকে যদি আপনি কলঙ্কিত করে দিতে পারেন তাহলে আমাদের থাকলোটা কি আর? কিছুই থাকলো না। অথচ এটাকে এই মানে কলঙ্কিত করার জন্য আপনি দেখবেন এই ল্যাংটা সোলেমান এবং ল্যাংটা সোলেমান গং তারা কিন্তু কন্টিনিউয়াসলি তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে, এবং তাদের যে মুরিদ যারা রয়েছে তাদের তো মনে করেন মাথা দিয়ে নিজের মতো করে চিন্তা করতে পারে না। তারা মনে করছে যে আচ্ছা ল্যাংটা সোলেমান যেহেতু বলছে এটাই তাহলে হয়তো রাইট, কিন্তু তারা ওইটা জাজ করতে পারতেছে না যে এটা হচ্ছে আমার দেশের একমাত্র সুশৃঙ্খল একটা বাহিনীকে কালিমালিপ্ত করে আমার দেশে আসলে দেশটাকে বাঁচাবার মতো আর কাউকে তারা রাখতে চাচ্ছে না। দেশটাকে একেবারে মানে কয়েকটা খুঁটির উপরে তো দেশটা দাঁড়িয়ে আছে, তার মধ্যে আর্মি হচ্ছে একটা অত্যন্ত স্ট্রং একটা খুঁটি। এই খুঁটিটাকে দুর্বল করে দিলেই কিন্তু আমাদের দেশটাকে তারা একটা নৈরাজ্যের দিকে ঠেলতে পারে, যেটার চেষ্টা কিন্তু এই ল্যাংটা সোলেমানরা অনেক আগে থেকেই করে আসছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? যেহেতু সেনাবাহিনীর ব্যাপারে বলেছেন, আমি একটু স্পষ্ট করে বলতে চাই যে সেনাবাহিনীর বিরুদ্ধেও আমি কয়েকটি কথা বলি, যে বিরুদ্ধটা বিরুদ্ধাচরণ না, স্পষ্ট কথা। যেমন দেখেন, সেনাবাহিনী চাইলেই কিন্তু এই বিপ্লবের পুরো রেজাল্টটা তাদের ঘরে নিতে পারতো। সেনাবাহিনী এখন আমরা কিন্তু সেনা শাসিত সরকারের আওতায় থাকতাম, সেনাবাহিনীর জন্য 1 মিনিটের ব্যাপার ছিল, কারণ সবাই কিন্তু সেনাবাহিনীর কাছে দ্বারস্থ হয়েছে। জুলাই বিপ্লবে বিজয়ী মানুষগুলো, সারা বাংলাদেশের যে বিজয়ী মানুষগুলো ফ্যাসিস্টদেরকে বিদায় হওয়ার পরে তারা জানতো না যে কোথায় যাবে, এবং তারা দ্বারস্থ হয়েছে কোথায়? সেনাবাহিনীর কাছেই। এবং সেনাবাহিনীকে নিয়েই তারা মিছিল করেছে। সেনাবাহিনী যখন পুরো ঢাকাটাকে ব্লক করে দিয়েছে, আসতে দেয় নাই, তখন তারা আরো সাহস পেয়েছে, বিপ্লবটাকে আরো জাগরিত করে তুলেছে। তারপরে সেনাবাহিনীর অবদান বিপ্লবের মধ্যেও রয়েছে কিন্তু। এবং সেনাবাহিনীকে আপনি পারবেন না মাইনাস করতে কোনোভাবেই। যারা মাইনাস করবে তারা দেশের বিরুদ্ধেই অবস্থান নিবে। সেনাবাহিনীকে প্রয়োজন হয়েছিল 90-এ, সেনাবাহিনীকে সেই 1-11 সেনাবাহিনীকে আমরা হয়তো বলি একটা, এই সেনাবাহিনী দেশটাকে কিন্তু এই 1-11 যে অবস্থানটা সৃষ্টি হয়েছিল, সেই 1-11 কিন্তু সেনাবাহিনীর কাছেই আমাদের দ্বারস্থ হতে হয়েছিল। 24-এ ঠিক তদ্রুপ। পক্ষান্তরে বলতে পারেন আপনি সেনাবাহিনীর সাহসটা কমে গেছে, সেনাবাহিনী সাহস দেখাতে পারে না, কারণ সেনাবাহিনীর আর্মিতে যে অফিসার, আমরা তো অনেককেই চিনি, আপনিও চিনেন, তারা কি হয়েছে, তারা ধরেন এক ধরনের কর্পোরেট কালচার নিজেদের মধ্যে ডেভেলপ করেছে। তারা তারা যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটা যুদ্ধ ভাব নিয়ে সব সময় বাংলাদেশে প্রস্তুত থাকবে, সেটার থেকে তারা প্রত্যেকটা সেনা কর্মকর্তা তারা চিন্তা করে আমি 5 কাঠার প্লটটা কোথায় নিব, আমি এই চাকরি শেষ হওয়ার পরে বাংলাদেশের কোন কোন প্রতিষ্ঠানে ঢুকবো, সেই ঢোকার জন্য আমাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে, যে জন্য আমি বিবিএ এমবিএ তারা করে ফেলে ওর সেনাবাহিনী থাকা অবস্থায়, এমবিএ করে এবং করার পরে নিজেদেরকে এমন ভাবে তৈরি করে, পাশাপাশি কিছু অর্থবিত্তের ব্যাপারে তারা মোহ, কিভাবে তারা কোনো অপরাধ অন্যায় করে টাকা কামাচ্ছে না, কিন্তু তারা শেয়ার বাজারে ব্যবসা করে। আপনি খবর নেবেন, তারা ম্যাক্সিমাম সেনা কর্মকর্তারা তাদের শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট, তাদেরকে আপনি দেখতে পারবেন যে তারা এখন থেকে বিভিন্ন কর্পোরেট লোকদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে। এই ফলে কি হয়েছে, সেনাবাহিনীর লোকজনদের মধ্যে সেই সাহসটা কাজ করে না যে ঠিক আছে, আমরা আমি যে এমন একটি বিষয় আমরা দমন করার জন্য আমরা কোনো না কোনো ভূমিকা রাখি। পক্ষান্তরে আমরা যেহেতু এখন দাঁড় করিয়ে নিয়েছি আমরা সেনাবাহিনীর সাথে, আমরা এখন জাতীয় পার্টিকে সেনাবাহিনী মানে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব কি সেনাবাহিনী নিয়েছে? না, কিন্তু হয়তো বোঝা যাচ্ছে যে জাতীয় পার্টির অফিসকে যারা ভাঙতে এসেছে তাদেরকে প্রতিহত কেন করলো সেনাবাহিনী। আপনি দেখেন কোন জাতীয় পার্টি, এখন জাতীয় পার্টি তো অনেক ভাগে বিভক্ত। এখনই আবার মূল মেইন স্ট্রিমের সব লিডাররা কিন্তু এখন চলে আসছে, কাদের সাথে? যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ তারা যে আরেকটা গ্রুপ। আবার এখানে আছে শুধু জিএম কাদেরের সাথে শুধু ব্যারিস্টার পাটোয়ারি, এখানে তো খুব বেশি সংখ্যক লোকও নাই। ফলে জাতীয় পার্টি এমনিতেই তো 10টা-12টা জাতীয় পার্টি, আমরা জাতীয় পার্টি, আমার এলাকার জাতীয় পার্টি কাজী জাফর, জাতীয় পার্টি পার্থ, জাতীয় পার্টির তো অভাব নাই। অতএব আমি মনে করি যে জাতীয় পার্টিটাকে যাত্রা পার্টির মতনই অবস্থা হয়ে জায়গায় জায়গায় যাত্রা আয়োজন করছে, বরঞ্চ সেটি একটা আলোচনার জায়গায় চলে আসছে এখন।
এবং সেখানে আমরা সেনাবাহিনীকেও মুখোমুখি করার চেষ্টা করছি। ফলে আমরা যদি একটা ব্যালেন্স আলোচনা করতে চাই, সেখানে বুঝতে হবে সেনাবাহিনীর ইমেজটাকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের। কারণ আলটিমেটলি দিন শেষে আপনি যদি যে কোনো দেশের আগ্রাসন থেকে কিংবা যে কোনো সমস্যা থেকে আমাদের মোকাবেলা করার জন্য এই সেনাবাহিনী ছাড়া আমাদের কিন্তু অন্য কোনো উপায় নাই। আমরা যেখানে পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস রাখতে পারি না, আমরা অন্য কোনো জায়গায় আমাদের কোনো বিশ্বাস নাই, র্যাবের প্রতি আমাদের বিশ্বাস নাই, এসবি, ডিবি, এনএসআই যেখানেই যাচ্ছি সেখানেই আমরা বিপদগ্রস্ত। অতএব সেখানে সেনাবাহিনীকে নিয়ে যারা বিতর্কিত করতে চান, তারা আমি মনে করি তারা শুধু মুখে মুখে একটা আন্দোলনমুখী বিপ্লবী সাজার একটা পায়তারা করেন। এই বিপ্লবী সাজার পায়তারাটা করাটা কিন্তু এক ধরনের হিপোক্রেসি। এটি ভাবার কোনো কারণ নেই। যেখানে দিন শেষে আপনাকে আবার যেতেই হচ্ছে তাদের কাছে, সেখানে আপনি কেন সেনাবাহিনীকে বলতে পারেন রাজনীতি মুক্ত রাখার চেষ্টা করতে পারেন, সেনাবাহিনীকে আপনারা আরো বেশি মাত্রায় কার্যকর করতে পারেন, যেটি হাসিনা সেনাবাহিনীকে দিয়ে রাস্তাঘাট নির্মাণ করিয়েছে সেটি আপনি না করে সেনাবাহিনীকে মানে এমন একটি জায়গায়, যেমন আমাদের এই সরকারটি না হতে পেরেছে বিপ্লবী সরকার, না হতে পেরেছে জাতীয় সরকার। ফলে যে দুটি এই বিপ্লবের যে পুরো ইম্প্যাক্টটা, যে এসেন্সটা, যে নির্যাসটা, সেই নির্যাসটা তারা নষ্টই হয়েছে একটা ইন্টারিম গভর্নমেন্টের ফরমেশনের মাধ্যমে। এখন ওইটি অন্য আলোচনা। তবে আমি এই ভিপি নূরের ব্যাপারে হামলার তীব্র নিন্দা করি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের জন্য এটি তিনটি ভাবে দেখতে হবে। এটি কোনো মেসেজ কিনা, যে ভিপি নুরুকে আঘাত করা কোনো মেসেজ দিচ্ছে কিনা সেটি চিন্তা করতে হবে। এটি কোনো ওয়ার্নিং কিনা, যেটা একটা ওয়ার্নিং, কিংবা এটি কোনো এক্সাম্পল কিনা, যে একটা এক্সাম্পল তৈরি হয়েছে। এবং এক একজন এক একভাবে এটি ওয়ার্নিং দিতে পারেন, এক একজন এক একভাবে এটাকে এক্সাম্পল হিসেবে আনতে পারেন। ফলে আমাদের এই এক্সাম্পল গুলো খুব বেসিক যদি জায়গায় আঘাত না করে, যে কোনটা সত্য কোনটা মিথ্যা যদি জাতিকে আমরা না বলি বা জাতির সামনে শেয়ার না করি, তাহলে কি হবে, এই ঘোলাটে যে প্রশ্নটি আপনি করেছেন যে আমরা কি রাজনীতির আকাশে দুর্যোগের ঘনঘটা দেখছি কিনা, দুর্যোগের ঘনঘটা দেখলেও আপনি রাজনীতিবিদ হিসেবে আপনাকে বলতে হবে সব পরিস্থিতি মোকাবেলা যোগ্য, এবং সব পরিস্থিতি জনগণকে নিয়েই মোকাবেলা করব ইনশাআল্লাহ।